আর আগে কোনটা লেগেছেন? দোয়াখানা যাচ্ছি। ঠিক আছে চলেন। আর আগে দোয়াখানা লেগে কি কি দেখাবেন কহেন? যেটা দেখেন সেটা দেখতে পাবেন। আপনার কি এটা কি কি আছে দোয়াখানাতে? মাজার আছে। একদিনের একটা ঝটিকা সফরে আমি আর অনিন্দ্য মামুন গিয়েছিলাম চাঁপাইনবাবগঞ্জে। ঘুরে ঘুরে দেখেছি জেলার দর্শনীয় স্থানগুলো। আর চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হয়েছেন আমাদের দুই শুভাকাঙ্ক্ষী। এই ভিডিওতে তাহখানা নিয়ে আপনাদের কিছু তথ্য জানাবো, যেখানে আছে একটি ভবন, শাহ সুজা মসজিদ এবং শাহ সুজার আধ্যাত্মিক গুরু শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাইহের মাজার। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ছোটসোনা মসজিদ থেকে প্রায় 50 মিটার উত্তর পশ্চিমে জাহেদুল বালা নামক একটি দিঘির পশ্চিম পারে তাহখানার অবস্থান। এটি মূলত একটি দোতলা ভবন। এখানে মোট 17টি কক্ষ আছে, যেগুলো দৈনন্দিন কাজ যেমন বিশ্রাম, আপ্যায়ন, ভোজনালয়, গোসল ইত্যাদি কাজে ব্যবহার হতো। লোকশ্রুতি আছে শাহ সুজা অবকাশ যাপন এবং এলাকা পরিদর্শন অথবা তার আধ্যাত্মিক গুরু শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাইহের সাথে দেখা করতে আসলে এখানে রাত্রি যাপন করতেন। আবার কারো কারো মতে শাহ নিয়ামতুল্লাহর বসবাসের জন্য শাহ সুজা 1655 সালে এটি নির্মাণ করেন। তাহখানার উত্তর পশ্চিমে মোগল আমলের একটি মসজিদ আছে। এক গম্বুজ যেটা দেখতে পাচ্ছেন ওটা মাজার, আর এই পাশে যেটা আছে 3 গম্বুজ, এটা একটা মসজিদ। শাহ সুজা মসজিদ নির্মাণ করেছিলেন নামাজের জন্য। ওনার সভাসদের যারা ছিলেন বা উনি আসতেন নামাজের জন্য বাইরে না গিয়ে এখানে নামাজটা পড়তেন। এই মসজিদটি সম্পর্কে জানতে পারলাম, এখানে এটি মূলত জামে মসজিদ। 5 ওয়াক্ত নামাজ হয়, জুম্মার নামাজ হয় এবং ঈদের নামাজও এখানে হয়। এই মসজিদ থেকে বের হয়ে আসলেই মসজিদের মেন গেটের সাথেই 3টি কবর। একটা কবর সম্পর্কে জানা গেছে, কিন্তু বাকি কবর দুটি কার এই দুটি সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যাচ্ছে না, বা স্থানীয় যারা আছেন তারাও স্পষ্ট কিছু বলতে পারছেন না। মসজিদ থেকে বের হয়ে একদম সোজা নাক বরাবর হাঁটলেই পাওয়া যাবে হচ্ছে শাহ নিয়ামতুল্লাহর মাজার। এখন এই মাজারটা ঘুরে দেখাবো, চলুন। এখানেই ঘুমিয়ে আছেন মধ্যযুগের ইসলাম প্রচারক সৈয়দ শাহ নিয়ামতুল্লাহ ওয়ালি রহমতুল্লাহ আলাই। হযরত শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাইয়ের পূর্বপুরুষ ছিলেন কুরাইশ বংশীয়। তার দাদাগণ আরব থেকে ভারতে আগমন হয়। ভারতের দিল্লি মতান্তরে কাশ্মীর প্রদেশের কর্নল বা বার্নুল নামক স্থানে জন্মগ্রহণ করেন শাহ নিয়ামতুল্লাহ। আসসালামু আলাইকুম আহলাল কুবুর। এইখানে নামাজ পড়তেন শাহ ওয়ালি হযরত নিয়ামতুল্লাহ। এটা মাজার হলো হযরত সৈয়দ শাহ নিয়ামতুল্লাহ ওয়ালির মাজার। তিনি কাশ্মীর থেকে এসেছেন ইসলাম প্রচার করতে করতে। এর থেকে প্রায় 450 বছর হয়ে গিয়েছে। শাহ সুজা বিশ্বাস স্থাপন করে যে ঠিক আল্লাহর ওলি, তখন ওকে 400 বিঘা জমি দান করেছেন। 400 বিঘা জমি দান করার পরও আপনার এই জমিগুলো সব বেহাতি আছে। আপনার জমি তার কাছে নেই। যা দেখছেন ওই মাদ্রাসা লিয়া, মসজিদ লিয়া, বাড়ি লিয়া, মাজার লিয়া, এইটুকুন সব বেহাতে আছে। এটা 50 বছর। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে সম্রাট শাহজাহান, সম্রাট আওরঙ্গজেব ও পূর্ব বাংলার শাসক শাহ সুজা হযরত সৈয়দ শাহ নিয়ামতুল্লাহর ভক্ত ছিলেন। কথিত আছে শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাইহে একবার শাহ সুজার কাছে জায়গা চেয়েছিলেন। বঙ্গ সুলতান শাহ সুজা হযরতকে পরীক্ষার জন্য এক গ্লাস বিষাক্ত পানি পান করতে দেন। তিনি অর্ধেক পানি পান করেন, অর্ধেক পানি পুকুরে ফেলে দেন। আল্লাহ তাআলা পুকুরের পানিকে দাফিউল বালায় পরিণত করেন। এরপর পুকুরের নাম দেওয়া হয় তালাবে শেফা বা রোগমুক্তির পুকুর। বিশাল আকৃতির এই পুকুরটি নিয়ে একটা মিথ প্রচলন আছে। বলা হয় আপনি যে নিয়ত করে এই পুকুরটিতে গোসল করবেন সেই নিয়তটি পুরো হবে। শাহ নিয়ামতুল্লাহ ছিলেন বড় পণ্ডিত ও ওলি। তিনি পবিত্র কুরআন শরীফের অনুবাদ করেছেন ফার্সি ভাষায়। আমার সামনে যে লম্বা পাথরটি দেখতে পাচ্ছেন, এই পাথরে সূরা বাকারা এবং আয়াতুল কুরসি খোদাই করে লেখা আছে। বলা হয় বা ধারণা করা হয় আল্লাহর ওলি শাহ ওয়ালি উনি নিজেই এই সূরা বাকারা এবং আয়াতুল কুরসি লিখেছেন। এই পাথরের পাশে দুটি কবর রয়েছে। বলা হয় কবর দুটি শাহ ওয়ালির ঘনিষ্ঠ দুই খাদেমের ছিল। তিনের জুব্বা একটা ছিল। জুব্বাতে প্রায়
কোরআন শরীফের অক্ষর লেখা ছিল খুব স্পষ্ট। আজ থেকে আমি 18 বছর বা 20 বছর আগে দেখেছি, 3 বছর উপরে আপনার এই শুক্রবারের দিন, ভাদ্র মাসের শেষ শুক্রবারে গোধূলি সুখা মেলা করা হয়েছে। তো আমি বলছি গোধূলি সুখা মেলাটা কি আমি দেখবো, আমার স্থানীয় এখানে জায়গা, তারপর আমি দেখিনি, তাই আমি দেখার চেষ্টা করেছিলাম। এখানে আমি 3 বছর উপরে এসে প্রায় যুবটা আমি দেখেছি ওলি সাহেবের দেখাচ্ছেন কর্মকর্তারা, আর এরপর থেকে আর দেখতে পাচ্ছি না। আল্লাহর ওলি নিয়ামতুল্লাহ যে স্থানে খানকা বানিয়েছিলেন সেখানেই চিরনিদ্রায় শায়িত আছেন। শাহ নিয়ামতুল্লাহ ওয়ালির সমাধিস্থলকে মুঘল যুগের সর্বপ্রথম সমাধি স্থাপত্য নিদর্শন বলে বিবেচিত করা হয়। মূলত এক গম্বুজ বিশিষ্ট সমাধি ভবনটি মাজার হিসেবে এখনো সচল আছে। আমি বিভিন্ন মাজারে গেছি, কিন্তু এই মাজারটা একটা ব্যতিক্রম দেখলাম। অন্যান্য মাজারে কবরকে সেজদা করতে দেখেছি, কিন্তু এই মাজারে কবরকে সেজদা করতে দেখিনি, যে বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে। আসলে মাজারে সেজদা করার কিছু নেই, সেজদা একমাত্র আল্লাহর জন্যই। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনার মাথা নত হবে একমাত্র আল্লাহর জন্যই। লোকশ্রুতি আছে হযরত শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন, যেগুলো 3টি ফার্সি কবিতায় প্রকাশ হয়। এরপর এগুলো বাংলা ও ইংরেজি ভাষায় অনুবাদ করা হয়। ইংরেজি অনুবাদের কপি ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষণ আছে। এই যে লম্বা পাথরটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় জিন্দা পাথর। প্রতি বছর বছর নাকি এই পাথরটা বাড়ে। তো বেড়ে কি পরিমাণ হয় বা কতটুকু যায়, এখন পর্যন্ত এটা এতটুকু হয়েছে, এরপরে আগামী বছর আসলে বা তারপরে আসলে জানা যাবে যে কতটুকু বেড়েছে। এই মাজারের প্রথম কমিটি করা হয় 1964 সালে। চাঁপাইনবাবগঞ্জের তৎকালীন মহকুমা প্রশাসক জামাল উদ্দিন আহমেদ খান প্রথম কমিটি গঠন করেন। জানা গেছে এই মাজারে বছরে 2 বার ওরস হয়। একটি হয় মহরমের 1 তারিখ, যেদিন জন্ম ও মৃত্যুবরণ করেছিলেন শাহ নিয়ামতুল্লাহ, আর দ্বিতীয় ওরসটি হয় ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবার ও শুক্রবার। এটি হয় তার বাংলায় আগমন উপলক্ষে। শাহ নিয়ামতুল্লাহর মাজার প্রাঙ্গণে যে কবরগুলো দেখা যায়, এগুলো নিয়ামতুল্লাহর সফরসঙ্গী বা তার ঘনিষ্ঠজনদের, এমনটাই আমাদেরকে জানিয়েছেন বর্তমান খাদেম। এই শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাইহির মাজারে না আসলে জানতেই পারতাম না এই মাজার সম্পর্কে। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি এবাদত এবং তার সাথে হাবিবকে। আল্লাহর ইচ্ছা ছিল হয়তো বা যে দেখা হবে, 31 বছর লেগে গেল সময়টা। আচ্ছা হাবিব, আজকে প্রথম দেখা হলো এবাদতের মাধ্যমে, কেমন লাগছে আজকে সারাদিন? অনেক ভালো লাগলো। শরীফ ভাই তো আমাকে 2 দিন থেকেই জানিয়ে রেখেছে যে আমার গেস্ট আছে ঢাকা থেকে, অবশ্যই তুমি যাবা। তো আজকে সকালে কি বলবো, আর সকালে বাসা থেকে আসতে দিছিল না, তারপরে শরীফ ভাই আমাকে বারবার জোর করলো যে না যাওয়া লাগবে, আমার গেস্ট আসছে 2 জন, তাদের সাথে চলো, দেখো ভালো লাগবে। তাই আসা হলো আপনার সাথে থেকে, আসলেই ভালো লাগছে, অনেক সুন্দর ভালো লেগেছে। তো আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথে ছিলেন। আর হ্যাঁ, বলে রাখছি এই শটটা কিন্তু নেওয়া হচ্ছে অনিন্দ মামুনের গোপ্রো দিয়ে। তার চ্যানেলের নাম হচ্ছে চেক ইন অনিন্দ, তার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। এই ফুটেজটা অনিন্দ মামুনের গোপ্রো দিয়ে নেওয়ার কারণ হচ্ছে আমার গোপ্রো ওভার হিটিং দেখাচ্ছে, ও গরম হয়ে গেছে। আজকে এই আমরা যেখানে আছি কনসার্টের এই শিবগঞ্জে প্রচুর গরম, যার কথা বলছিলাম অনিন্দ মামুন ভাই। ফাইনালি আমাদের একসঙ্গে যাত্রা শুরু হয়ে গেল। একসঙ্গে মাত্র শুরু, শেষ কোথায় গিয়ে হবে বলতে পারি না। আমাদের প্রথম একদিনের একটা ট্যুরে আমরা এই কনসার্টে এলাম, এই এটা যেন কি চাঁপাইনবাবগঞ্জ এলাম, মানে একটা অসাধারণ জায়গা। আমাদের দেখে মুগ্ধতার শেষ নেই, এবং সবচেয়ে বেশি মুগ্ধতা আমি কাছের সাথে আসতে পেরেছি। প্রথম ট্যুর শুরু করলাম, ইনশাল্লাহ আমাদের শেষ হবে না। সে যাওয়ার আগে আবারও বলছি, মুবইত কাসির তো ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, সাথে অনিন্দ মামুনের চ্যানেল চেক ইন অনিন্দ ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। মুবইত কাসির চেক ইন অনিন্দ। ইয়েস।